নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার হৃদয়হীন মানুষ, এবার তেমন বক্তব্য বিরোধীরা রাখতে শুরু করলেন। এবং এই কথাটা কেন বলবেন না বলুন তো? কারণ গত 6 দিনে 16 জন বিএলও প্রাণ হারিয়েছেন, বিভিন্ন ভাবে প্রাণ হারিয়েছেন। তারা সুইসাইড করেছেন বিভিন্ন জায়গায়। এই কাজের যে চাপ সেটা নিতে না পেরে বিভিন্ন জায়গায় মানুষ মেন্টাল প্রেসারে, কারোর ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছে, কেউ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, কেউ আবার একদম সামগ্রিক যে চাপ সেটাকে সহ্য করতে না পেরে একদম প্রাণ দিয়েছেন ট্রেনের সামনে। এবং তারা সুইসাইড নোটে লিখে রেখে গেছেন। সেই ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটেছে, আপনাদেরকে জানিয়েছিলাম। শান্তিমণি এক্কা বলে এক বিএলও, তিনি জলপাইগুড়িতে গাছের সঙ্গে নিজেকে দড়িতে আটকিয়ে মারা গিয়েছেন, সুইসাইড করেছেন। এই বিষয়গুলো একটাই তো দিকে ইঙ্গিত করে যে বিএলওরা কাজ করতে পারছে না, কিন্তু তাদের যে আধিকারিক, তাদের যে চিফ বস সারা ভারতবর্ষে জ্ঞানেশ কুমার, তিনি তার জেদের জন্য সারা দেশের বিএলওদেরকে ব্যতিব্যস্ত করছেন। এই ছবিটা উঠে আসছে না? যে কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে 1 মাস সময়টা কেন আপনি এসআইআর করাচ্ছেন, তাতে কারোর কোনো অসুবিধা নেই। যদি যোগ্য ভোটারের নাম বাদ না যায় তাহলে এসআইআর এ কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু 1 মাস সময়টা কেন? সময়সীমাটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, এইটুকুনি কেন? আরো বেশি দিন ধরে কেন রিল্যাক্সেশন দেওয়া হলো না টাইমে? তার কারণ এক একজন বিএলও এই মুহূর্তে যে কাজটা করছেন সেই কাজটা একটা রীতিমতন অসম্ভব কাজ। তার কারণ এক একটা বাড়িতে এক একজন বিএলও কে 3বার করে যেতে হবে। একবার ফর্ম দিতে, দ্বিতীয়বার তার ফর্মটা কালেক্ট করতে, তৃতীয়বার যদি তিনি বাড়িতে না থাকেন তাহলে আরো একবার তার বাড়িতে যাওয়াটা নিয়ম বিএলও। এবারে কোন জায়গায় যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে বিএলও এক জায়গায় সমস্ত মানুষকে ডাকছেন, মানুষ গিয়ে ফর্মটা দিয়ে আসবেন, সেই ক্ষেত্রে বিএলওর কাছে চাপ চলে আসছে তার উপর মহল থেকে যে কেন তুমি এরকম করছো। অন্যদিকে সেই বিএলও কিন্তু সামগ্রিকভাবে যে এই কাজটাতেই দিনের মধ্যে তিনি 12 ঘন্টা নিক্ষেপ করে দিতে পারছেন সেটা নয়। ম্যাক্সিমাম যারা বিএলও সারা ভারত থেকেই নেওয়া হয়েছে তারা মূলত সরকারি কর্মী কিংবা সরকারি স্কুলের সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, এরকম বিভিন্ন বিএলওরা রয়েছেন। তাদের প্রথমে তাদের সরকারি কাজটা করতে হচ্ছে, অর্থাৎ স্কুলে গিয়ে পড়াতে হচ্ছে। তার পরবর্তীতে একজন বিএলও তার যে ছুটির সময়টা সেই সময়টাতে এই এসআইআর এর কাজ করছেন। এবং সেটা নিয়ে এই মুহূর্তে রাহুল গান্ধী যে বক্তব্যটা তার এক্স হ্যান্ডেলে লিখেছে সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কি বলছে তার বক্তব্য শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন গত 19 দিনে 6টা রাজ্য জুড়ে 16 জন বিএলও প্রাণ হারিয়েছেন এবং এটাকে কোল্যাটারাল ড্যামেজ বলা হচ্ছে। কোল্যাটারাল ড্যামেজ বলতে এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয় মূলত, যে একটা যুদ্ধ হয়েছে তাতে কিছু মানুষ তো মারা যাবেনি, সেইটাকে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। কিন্তু এটা কি কোল্যাটারাল ড্যামেজ? নাকি কোথাও গিয়ে কারোর জেদটাকে বজায় রাখার জন্য, অর্থাৎ 1 মাসের মধ্যে টাইম ফ্রেমটা, এটা যদি 1 মাসের জায়গায় 3 মাস হতো তাহলেই তো অনেকটা রিল্যাক্সড হয়ে যেত বিষয়টা। এই কাজের যে সময়সীমা সেটাকে যদি ভাগ করে আরো বেশি করা যেত তাহলেই তো রিল্যাক্সড হয়ে যেত। তাহলে এই যে কাজটা জ্ঞানেশ কুমার করছে, তিনি নিজে তার আধিকারিকদেরকে সুরক্ষায় রাখতে পারছেন না, তাহলে সেই কাজটা করার এই মুহূর্তে কি খুব দরকার ছিল? আপনাদেরকে বলি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিহার, এই সমস্ত রাজ্যগুলো বা তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত রাজ্যগুলোতে যে 1 মাসের মধ্যে বিষয়টা করতে হবে তেমন নয়। উত্তরপ্রদেশে 2027 সালে ভোট রয়েছে এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশে এসআইআর এর পদ্ধতিটা চলছে। খুব ভালো কথা, সেটা অবশ্যই সাধুবাদ জানানোর মতন। ভোটের আগেই এসআইআর এর মাধ্যমে না মানুষের নাম বাদ দেওয়া যায় না, সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশের বিষয়টা অত্যন্ত সঠিক করছেন জ্ঞানেশ কুমার। কিন্তু উত্তরপ্রদেশে 1 মাস সময় দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশে তো ভোট আসতে অনেক দেরি আছে, তাহলে সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশের ক্ষেত্রে সময়টা 1 মাস কেন? এই প্রশ্নগুলো উঠিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী একদম বলছেন, দেখুন, under the guise of SIR, chaos has been unleashed across the country. The result, in 3 weeks 16 BLOs have lost their lives, heart attacks, stress, suicide. SIR no reform, it's an imposed tyranny। অর্থাৎ রীতিমতন এই যে ছদ্মবেশ, এসআইআর এর ছদ্মবেশে কি হচ্ছে, মানুষের মধ্যে একটা ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং মানুষ কিভাবে এই মুহূর্তে এসআইআর নিয়ে ভাবনা চিন্তা করছে সেটা আপনারা যে কোনো পাড়ার চায়ের দোকানে গিয়ে সেখান থেকেই বুঝতে পারবে। আপনারা নিজেরাও হয়তো এসআইআর নিয়ে ভাবনা চিন্তা করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা মানুষের সমস্যা তৈরি হচ্ছে, বহু মানুষ আমাদের সঙ্গে কথা বলছেন, যেহেতু আমরা এই নিয়ে চর্চা করছি সারাদিন, বহু মানুষের এইটা একটা বড় সড়ো চিন্তার বিষয় যে 2002-তে
তাদের বাবা মায়েরা ভোট দিয়েছেন, কিন্তু ভোটে তাদের ভোটার লিস্টের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জানেন না হয়তো যে কোথায় তার বাবা মা ভোট দিতেন, সেইখানে তার নামটা খুঁজবেন কি করে। এবং অবশ্যই পড়াশোনা কম জানা যারা মানুষজন, তাদের কাছে এটা একটা বড় সমস্যা। এবং পার্টির যারা মেম্বার রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, বিভিন্ন পার্টির বিএলএ তাদের কাছে যাচ্ছে, কিন্তু তাদের লিস্টেও নাম পাওয়া যাচ্ছে না। তারা কি করবে, এ নিয়ে বিভিন্ন একটা বিভ্রান্তি মানুষের মধ্যে চলছে। এবং সেটা নিয়ে রাহুল গান্ধী কি বলছেন, the ECI has created such a system where citizens have to flip through thousands of scanned pages of a 22-year-old voter list just to find themselves. The intent is clear. The right voters get exhausted and give up, and vote thief continues unabated. অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে 22 বছর পুরনো, কারণ 2002-তে লাস্ট এসআইআর হয়েছিল সারা দেশে, এবং 22 বছর পুরনো বিভিন্ন নথির মধ্যে নিজের বাবা, নিজের মা, তাদের নিজের ঠাকুরদা, তাদের যে নাম সেগুলোকে খুঁজে বের করা, এটা একটা ক্লান্তিকর কাজ। এবং যে মানুষ পাচ্ছেন না সে মানুষ স্বভাবতই তিনি একদম হাফ ছেড়ে দিচ্ছেন, তিনি আর এই কাজটার মধ্যে যাবেন না। সুতরাং যেটা হচ্ছে, যোগ্য ভোটার বাদ যাচ্ছে। এবং যোগ্য ভোটার বলতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে যখন এসআইআর ঘোষণা হয়েছিল তিনি বলেছিলেন যে বিহারটা তো একটা ট্রায়াল রানের জন্য বিহারে এসআইআর করা হচ্ছে, আসল ওদের টার্গেট পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গে ভোটার সাধারণত যেটা ধরে নেওয়া যায় 2024 ইলেকশন পর্যন্ত যে তৃণমূল কংগ্রেসের পক্ষে বহু মানুষের ভোট রয়েছে, এবং তারা যদি তাদের যে পূর্বপুরুষের নাম সেটা শেষ পর্যন্ত না পায়, তো তারা গিভ আপ করছে বলতে একদম হাল ছেড়ে দিচ্ছে এবং তাদের নাম বাদ চলে যাওয়া, এইটাই মূলত কাজ। এবং ভোট চুরি সেই ব্যাপারটাও যাতে কন্টিনিউ চলতে পারে, রাহুল গান্ধী তেমন বলছেন। এর পরবর্তীতে তার বক্তব্য, ইন্ডিয়া বিল্ডস কাটিং এজ সফটওয়্যার ফর দ্য ওয়ার্ল্ড, ইয়েট ইন্ডিয়াস ইলেকশন কমিশন ইজ স্টিল স্টাক অন ইরেক্টিং আ জঙ্গল অফ পেপার। অর্থাৎ ইন্ডিয়া যে সফটওয়্যারে উন্নতি করছে, সেটা সফটওয়্যার দিয়ে সারা পৃথিবীকে ইন্ডিয়া তাক লাগিয়ে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়ার ইলেকশন কমিশন তারা এখনো পুরনো যে কাগজপত্র, নথিপত্র, সেই সমস্ত জঙ্গল তার মধ্যে আটকে রয়েছে। তার পরবর্তীতে তার বক্তব্য, ইফ দ্য ইন্টেন্ট ওয়ার পিওর, দ্য লিস্ট উড বি ডিজিটাল, searchable and machine readable, and the ECI would take adequate time to focus on transparency and accountability instead of blindly pushing work in a 30-day ফ্রেঞ্জি। অর্থাৎ রাহুল গান্ধী বলছেন যে ইলেকশন কমিশন 30 দিনের মধ্যে সাধারণ মানুষকে পেন এন্ড পেপার নিয়ে খুঁজে তার বাবা মায়ের নাম বের করতে হবে, এই কাজটা তারা অন্তত করতো না। এবং তারা যে কাজটা করতো, একটা সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ ভোটার লিস্টটাকে ডিজিটাল করতো, এবং যেখানে এমন ব্যবস্থা থাকতো যে নাম দিলেই সঙ্গে সঙ্গে 2002 এর ভোটার লিস্ট থেকে তার নাম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সবটা বেরিয়ে আসবে। এইটা করা গেলে বরঞ্চ অনেক বেশি মানুষ উপকৃত হতেন। একটা সাইবার ক্যাফেতে কেউ যেতেন এবং সাইবার ক্যাফে থেকে খুঁজে বের করে দেওয়া হতো, কিন্তু এখন যে চলছে অবস্থাটা সেটা নেই, সেই অবস্থাটা নেই। এবং মানুষ বিএলএদের কাছে ছোটাছুটি করছেন, আমাদের মতো মানুষদের কাছে আসছেন, কিন্তু মানুষ কতদূর পর্যন্ত সাহায্য করতে পারে। আমরা অবশ্যই বহু মানুষকে চেষ্টা করছি সাহায্য করার, কিন্তু যার নাম পাওয়া যাচ্ছে না, যিনি বর্তমানে হয়তো থাকেন শিলিগুড়িতে, তার আগের যে ভোটার আইডি কার্ড ছিল সেটা বসিরহাটে, তো তার বাবা মায়ের যে বসিরহাটে তিনি কোথায় ভোট দিতেন, স্কুলের নাম তার বাবা মা বলতে পারছেন না, কিংবা তার বাবা মা মারা গেছেন, সেই ক্ষেত্রে আমরা কিভাবে শিলিগুড়িতে বসে সম্পূর্ণ বিষয়টাকে ঠিক করব। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু একটা বিস্তর দূরত্ব তৈরি হচ্ছে, এবং মানুষ কোনো মতেই খুঁজে পাচ্ছেন না সেই জায়গাটা রাহুল গান্ধী হাইলাইট করছে, এবং যোগ্য ভোটার এইভাবে বাদ চলে যাচ্ছে। এবার এই সামগ্রিক ঘটনা, বিএলওদের যে মৃত্যু হচ্ছে, এই যে 6টা রাজ্য জুড়ে, যে রাজ্যের মধ্যে গুজরাট রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কেরালা রয়েছে, রাজস্থান রয়েছে, ডবল ইঞ্জিন স্টেট এবং বিরোধী রাজ্য দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে। কারণ বিএলওরা তো জানে না যে তারা ডবল ইঞ্জিন না, তারা বিরোধী রাজ্যের বিএলও। এইভাবে তো কেউ মারা যায় না, অন্তত সুইসাইড করার সময়, ওয়ার্কলোডের জন্য সুইসাইড করার সময় কিংবা হার্ট অ্যাটাক হওয়ার সময় কি সে মাথায় রাখে যে আমি ডবল ইঞ্জিন, তো আমি সুইসাইড করতে পারবো না? এটা তো হয় না। তাই জন্য রাজস্থান এরকম ঘটনা ঘটেছে, এবং সেটাকে বিএলওদের যে মৃত্যু সেটা সম্বন্ধে রাহুল গান্ধীর বক্তব্য, SIR is a calculated ploy where citizens are being harassed and the death of BLOs from unnecessary pressure are dismissed as collateral damage। অর্থাৎ এই যে বিএলওদের মৃত্যু সেটাকে কোলাটেরাল ড্যামেজ বলে দেওয়া হচ্ছে, এবং সিটিজেন, সাধারণ নাগরিক, তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না এখানে। এটা একটা ক্যালকুলেটেড ফরম্যাটে পুরো বিষয়টা করা হচ্ছে রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী। এবং তিনি বলছেন, this is not a failure, it's a conspiracy, a sacrifice of democracy to protect those in power। অর্থাৎ যারা পাওয়ারে রয়েছে তাদের
করে দেওয়া একটা কনস্পিরেসি, তারা এই কনস্পিরেসিটা তৈরি করেছে। এটা কোনো ফেলিয়ার নয়। এটাকে যদি কেউ ভাবেন যে ইলেকশন কমিশন এখানে ফেল করলো কাজটা করতে, তাদের প্ল্যানটা ফেল করলো, সেটা নয়। এইভাবে সম্পূর্ণ কাজটা করা, এটাই কেউ একটা কনস্পিরেসি করেছে, অর্থাৎ ষড়যন্ত্র করেছে রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী। কারণ গত 19 দিনে 6টা রাজ্যে 16 জন বিএলওর মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে। সেটা স্ট্রেসে হতে পারে, সেটা সুইসাইডের জন্য হতে পারে। সুইসাইডের বিভিন্ন খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং পশ্চিমবঙ্গ থেকে সুইসাইড করার জন্য বিএলও মারা গিয়েছেন, তার পরিবার, শান্তিমণি আক্তার পরিবার, তার হাজবেন্ড গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে কেস পর্যন্ত করেছে, এফআইআর পর্যন্ত করেছে জলপাইগুড়ির ঘটনা। সুতরাং সমস্তটা আপনাদেরকে জানালাম, আপনারা আপনাদের মতন বিচার করুন। এবং ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সমস্ত তার যে ক্ষোভ উগরে দিয়েছেন, এবং সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটা আপডেট, বিএলওরা কিন্তু চাপে, শুধুমাত্র তাই নয়, বিএলওরা সুইসাইড করার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন, এবং কি পরিমাণ অমানবিক চাপ তাদের দেওয়া হচ্ছে, আমাদের সেটা প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।